বৌমা, তোমার বাবা যে নিয়ে যেতে চাইছেন তোমাকে। বাবার কথা বাদ দিন। বাদ দিলে আর চলছে কই? তিনি তো একেবারে নাছোড়বান্দা। মেয়ে নিয়ে না গেলে তোমার মা নাকি তাকে আর বাড়িতে ঢুকতে দেবেন না শুনলাম। ওই তো হয়েছে জ্বালা। মার কি যে বাতিক, মেয়েকে দেখতে ইচ্ছে হলেই কান্না জুড়ে দেবেন। আচ্ছা, এ আবার কি? হ্যাঁ, বাবার কি কম মুশকিল নাকি? আমি তো আবার তোমার বাবাকে কথা দিলাম। সে কি বাবা, কথা দিলেন আবার কি? মার এই শরীর খারাপ, দুদিন বাদে ঠাকুরজি আসবেন, বামুন ঠাকুর দেশে যাব বলেছে। তা বললে কি আর হবে? এই সময় আমি হঠাৎ বাপের বাড়ি গিয়ে বসে থাকলে ঠাকুরজি কি মনে করবেন বাবা? না না, বাবাকে আপনি ওই কথাই গুছিয়ে বলে দিন তো। তা হয় না বৌমা। মরদ কা বাত হাতি কা দাঁত, বুঝলে? একবার যখন হ্যাঁ বলেছি, তখন আর ত্রিভুবন উল্টে গেলেও ও কথা নড়চড় হবে না। মুশকিল হলো, মাঝে মাঝে হঠাৎ এখন নিয়ে যাবার কি যে দরকার পড়লো বাবার বুঝি না। মার শরীরটা খারাপ। এই মা অবশ্য শাশুড়ি, তার নিটোল দেহখানিতে কোনো রোগবালাই আছে এমন অপবাদ শত্রুও দিতে পারবে না। কিন্তু অনুপমা দেয়। কর্তা গিন্নি উভয়ের মনোরঞ্জনের এক উৎকৃষ্ট দাওয়াই। নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার গল্পের সম্ভার নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আজ শোনাবো শ্রদ্ধেয়া সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা একটি জনপ্রিয় গল্প অভিনেত্রী। তবে বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করি। আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর সেই সঙ্গে বলি, আমাদের গল্প পাঠ ভালো লাগলে একটি ছোট্ট লাইক অবশ্যই করে যাবেন। আপনাদের একটি ছোট্ট লাইকের মূল্য আমাদের কাছে অনেক। আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে আজকের ছোট গল্প অভিনেত্রী। দালানের মাঝখানে গালচের আসন পেতে গোটা 8-10 বাটি আর অভব্য রকমের বড় একখানা থালা সাজিয়ে আহারের আয়োজন করা হয়েছে। জামাইয়ের নয়, বেহাইয়ের। নতুন বৌমার বাপ এসেছেন বিদেশ থেকে। বাড়ির গৃহিণী নাকি নিতান্তই লজ্জাশীলা, তাই অতিথির অভ্যর্থনার ভার স্বয়ং বধূ মাতারই। তা অযোগ্য অধিকারীর হাতে ভার ন্যস্ত হয়নি। নতুন বউ ছেলে মানুষ হলে কি হয়, 3 জনের আহার্য বস্তু একজনের জঠর গুহায় চালান করিয়ে দেবার চেষ্টার জন্য যে অধ্যাবসায়ের প্রয়োজন হয় সেটা তার আছে। শ্বশুরবাড়িতে বাপ ভাই এরা সব কুটুম, কাজেই বাপের অতিভোজনের জন্য পিড়াপিড়ি কেন করবে না অনুপমা? বাপ হেসে বলেন, খুব যে গিন্নি হয়ে উঠেছিস দেখছি। হ্যাঁ, আমার সঙ্গেও কুটুম্বিতা? আমি কখনো এত খাই? খান না সে কি অনুপমাই জানে না? কিন্তু উপরোধটাই রীতি যে। তাছাড়া শাশুড়ি সামনাসামনি না এলেও আনাচে কানাচে আছেন কোথাও, পরে বউয়ের ত্রুটি কি আর ধরবেন না? তাই অনুপমা সোৎসাহে বলে, আচ্ছা মাছ টাছ না খেতে পারো থাক, পায়েস মিষ্টি এগুলো তো খাবে। এ সন্দেশ এদের দেশ থেকে আনানো, ফেললে চলবে না বাবা। না চলে, তুই খা বসে বসে, বলে বাপ হেসে উঠে পড়েন। অপচয় সম্বন্ধে কোনো রকম বক্তৃতা না দিয়েই ওঠেন। সাল তারিখের হিসাবে ঘটনাটা 2 যুগ আগের। অপচয়ের ভয়ে অপ্রচুর আয়োজনটা ছিল তখনকার দিনে বিশেষ নিন্দনীয়। একজনকে খেতে বসিয়ে কেবলমাত্র একজনের উপযুক্ত দেওয়া সে আবার কেমন? ফেলা ছড়া না হলে আবার আদর জানানো হয় নাকি? আহার্য বস্তুর উপর মমত্ব বোধটা মানসিক দৈন্য। অতি বড় কল্পনা বিলাসীও তখন রেশনের বাজারের দুঃস্বপ্ন দেখেনি। অতএব কাক বা বেড়াল সম্বন্ধে কিছুমাত্র উদ্বিগ্ন না হয়েই নিরুপমাও বাবার সঙ্গে উঠে যায় এবং পাশাপাশি চলতে চলতে প্রায় অস্ফুট স্বরে বলে,
আমাকে নিয়ে যাওয়ার কথা বলবে তো বাবা? এতক্ষণ বলতে পারেনি, জানতো খাবার সময়টা অনেকের দৃষ্টি এদিকেই নিবদ্ধ আছে। বাপ ও মেয়ের সঙ্গে স্বরের মিল রেখে বলেন, বলবো বলেই তো এসেছি, এবারে একলা ফিরে গেলে তোমাদের মা ঠাকুরনটি কি আর আমাকে আস্ত রাখবেন? ভাবছি কাল সকালের গাড়িতেই তোকে নিয়ে যাব। আশায়, আকাঙ্ক্ষায়, উদ্বেগে, উৎকণ্ঠায় কণ্টকিত কিশোরী হৃদয় এক মুহূর্তও আর অপেক্ষা করতে রাজি হয় না। কাল সকাল সে যেন এক সুদূর ভবিষ্যৎ। কিন্তু বউ বলে কথা, দুযুগ আগের বউ, বাপের বাড়ি যাবার ইচ্ছে প্রকাশ করাটাও তো অমার্জনীয় অপরাধ। তাই পাকা গিন্নির মতো ফিসফিস করে সে বাপকে উপদেশ দেয়, বেশ গুছিয়ে গাছিয়ে বলো বাবা, জানোই তো আমার শ্বশুর একটু রাগী মানুষ। একটু? বাপ প্রায় স্পষ্ট হেসে ওঠেন, বল যে বিলক্ষণ, চ্যাটাং চ্যাটাং কথা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না। যাকে এবারে যেমন করে হোক বলে কয়ে। কিঞ্চিত আশ্বস্ত অনুপমা বাপকে চোখ টিপে ইশারা করে, চুপ করো তো, কোথায় যেন পায়ের শব্দ হলো। বাপের কাছে নিয়ে যাবার আবেদন করেছে, এই অপরাধ ধরা পড়লে আর রক্ষে আছে? শাশুড়ি লজ্জাশীলা হতে পারেন, তা বলে এতদূর শয্যাশীলা তো নাও হতে পারেন সত্যি। ঘণ্টাখানেক পরে সেই দালানেই শতরঞ্চের আসন বিছিয়ে আর গোটা 4-5 বাটি ঘিরে থালা সাজিয়ে আহারে বসেছেন বাড়ির কর্তা, সামনে পাখা হাতে অনুপমা। ইনি কুটুম্ব না হলেও অনুরোধ উপরোধের মাত্রাটা ওঠে প্রায় কুটুম্বের পর্যায়ে। সেটাও রীতি, ছেলের বউ যত্ন আত্তি করবে, এই তো স্বাদ মানুষের। তা সে স্বাদ মেটাতে জানে অনুপমা। কর্তা বেশ খানিকক্ষণ খাবার পর একসময় মুখ তুলে যেন হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলেন, হ্যাঁ ভালো কথা, বৌমা তোমার বাবা যে নিয়ে যেতে চাইছেন তোমাকে। বাবার কথা বাদ দিন বলে পাখাটা জোরে জোরে চালাতে থাকে অনুপমা। হৃদস্পন্দনের দ্রুত ছন্দটা পাছে ধরা পড়ে যায়, তাই আরও ব্যস্ততা। বাদ দিলে আর চলছে কই? শ্বশুরমশাই শ্লেষের ভঙ্গিতে কথা কটা বলেন, তিনি তো একেবারে নাছোড়বান্দা, মেয়ে নিয়ে না গেলে তোমার মা নাকি তাকে আর বাড়িতে ঢুকতে দেবেন না শুনলাম। ওই তো হয়েছে জ্বালা। দইয়ের উপর চিনি দিতে দিতে অনুপমা যেন অগ্রাহ্য ভরে বলে, মার কি যে বাতিক, মেয়েকে দেখতে ইচ্ছে হলেই কান্না জুড়ে দেবেন। আচ্ছা এ আবার কি? হ্যাঁ, বাবার কি কম মুশকিল নাকি? সেবারে অমন ওই পুজোর সময় দিদির আসবার কথা ছিল, আসা হলো না বুঝি? ব্যাস মার 7 দিন খাওয়া বন্ধ। পুজোর সময় কোথায় নতুন কাপড় চোপড় পরবেন তা নয়। আচ্ছা সব সময় কি আসা বললেই আসা হয়? সংসারে সুবিধা অসুবিধা দেখতে হবে না? শ্বশুরের মুখের মেঘ কেটে ঈষৎ কৌতুকের বিদ্যুৎ ছটা দেখা যায়। আমি তো আবার তোমার বাবাকে কথা দিলাম বলে পায়েসের বাটিটা কাছের গোড়ায় টেনে নেন। অনুপমার মুখেও বিদ্যুৎ রেখা, কিন্তু সুকৌশলে তার উপর একখানি নকল মেঘ ঢাকা দিয়ে হাতের পাখা নামিয়ে গালে হাত রেখে সে বলে, সে কি বাবা, কথা দিলেন আবার কি? মার এই শরীর খারাপ, 2 দিন বাদে ঠাকুরজি আসবেন, বামুন ঠাকুর দেশে যাব বলেছে। দুশ্চিন্তায় যেন মুষড়ে পড়ে অনুপমা। তা বললে কি আর হবে? কথার পিছনে ড্যাশ টেনে কর্তা জলের গ্লাসে 2খানা পাতিলেবু নিংড়ে তাড়িয়ে তাড়িয়ে জলটি খেতে থাকেন। অনুপমার মা অবুঝ হতে পারে, তাই বলে অনুপমা তো আর হতে পারে না। সে নুনের পাত্র, চিনির কৌটো গুছিয়ে তুলতে তুলতে বিচক্ষণভাবে বলে, এ সময় আমি হঠাৎ বাপের বাড়ি গিয়ে বসে থাকলে ঠাকুরজি কি মনে করবেন বাবা? না না, বাবাকে আপনি ওই কথাই গুছিয়ে বলে দিন তো। তা হয় না বৌমা। কর্তা মাটিতে বা হাতের ভর দিয়ে উঠতে উঠতে বলেন, মরদ কা বাত হাতি কা দাঁত, বুঝলে? একবার যখন হ্যাঁ বলেছি তখন আর ত্রিভুবন উল্টে গেলেও ও কথা নড়চড় হবে না। তবে আর কি করতে পারে অনুপমা? মাত্রাতিরিক্ত উজ্জ্বল মুখের ভাবটা ম্লান করে আনতে একটু বেশি সময় লাগে বলেই তৎপর হয়ে শ্বশুরের খড়ম, খড়কে, গামছা
ইত্যাদি এগিয়ে দিয়ে বলে, মুশকিল হলো, মাঝে মাঝে হঠাৎ এখন নিয়ে যাবার কি যে দরকার পড়ল বাবার বুঝি না, মার শরীরটা খারাপ। এ মা অবশ্য শাশুড়ি, তার নিটোল দেহখানিতে কোনো রোগবালাই আছে এমন অপবাদ শত্রুও দিতে পারবে না, কিন্তু অনুপমা দেয়। কর্তা গিন্নি উভয়ের মনোরঞ্জনের এক উৎকৃষ্ট দাওয়াই। পরবর্তী সিন দালানে নয়, ঘরে, দিনে নয়, রাত্রে। তারানাথকে ছেড়ে যেতে যে কি ভয়ঙ্কর মন কেমন করছে সেই কথাই ছলছল চোখে বিশদভাবে বোঝাতে হচ্ছে অনুপমাকে। দুই কর্তা মিলে কথা পাকাপাকি করে ফেললেন। বেচারা অনুপমা করে কি? ওর তো আর এখন শুধু শুধু যাবার ইচ্ছা ছিল না। হ্যাঁ, একটা উপলক্ষ থাকতো, সে আলাদা কথা। বড় অবুঝ অনুপমার মা, অথচ বেহায়ার মতো বলতে তো আর পারে না অনুপমা সে কথা। কাজেই বিরহ বেদনার যত রকম লক্ষণ আছে সেগুলো সব প্রকাশ করতে হয় তারানাথের অভিমান ভাঙাতে। চতুর্থ দৃশ্যও একটা আছে, সে অনুপমার পিতৃগৃহের পটভূমিকায়। কিন্তু সে কথা থাক, দুযুগ পরের কথাই বলি। দুযুগ কেন, বরং তার বেশি। কালের পরিবর্তন হয়েছে বটে, তবে স্থানটা ঠিক আছে, পাত্রটাও বলা চলে। সেই দালানে, ঠিক সেই জায়গাতেই সেই একই ভঙ্গিতে বসে আছে গৃহিণী অনুপমা, হাতে পাখা একখানা। মুখের গড়নটা কিছু বদলেছে, গায়ের রঙের জেল্লাটা কমে গেছে, তবে চুলে যে পাক ধরেছে সেটা এক নজরে চোখে পড়ে না। আহারে বসেছেন বর্তমান কর্তা তারানাথ। 25-এর উপর আর 25 যোগ করলে যে পরিবর্তনটুকু অবশ্যম্ভাবী, তার বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না তারানাথের আকৃতিতে। আসনটা আর বাসনগুলো বাপের আমলের, তবে আহারের আয়োজনটা নয়, তাতে এই যুগের শীর্ণ ছাপ। অনুরোধ উপরোধের কাজটা পুড়িয়েছে গৃহিণীদের। সচরাচর এ সময় ওই প্রসঙ্গের অবতারণাই হয়। সে যুগে জলের দরের সঙ্গে এ যুগের অগ্নিমূল্যের তুলনা করে প্রতিদিনই নতুন করে বিস্ময় প্রকাশ করেন অনুপমা। আবার এই উৎকণ্ঠাও প্রকাশ করতে ছাড়েন না, সংসারে এই নবাবী চাল চেলে আর কতদিন চালাতে পারবেন তারানাথ। ছেলেটি তো একেবারে লাট সাহেবের পুষ্যিপুত্তুর, মেয়েটি বাদশার বেগম। এতটুকু ত্রুটি হলেই রসাতল। ছেলে মেয়ের কান বাঁচিয়েই এগুলো বলেন অবশ্য অনুপমা। এখনকার ছেলে মেয়েদের তো আর বিশ্বাস নেই। আজ আর বাজার দরের আলোচনা নয়, কর্তা রেগে আছেন, অনুপমা নীরব। খানিকক্ষণ খাওয়ার পর হঠাৎ মুখ তুলে তারানাথ বলেন, কি নিয়ে এতক্ষণ বচসা হচ্ছিল বাবুর? হ্যাঁ? বলা বাহুল্য, উদ্দিষ্ট বাবুটি তারানাথের বয়স্ক বেকার পুত্র। এহেন অম্ল রসাত্মক উষ্ণ ভাষা আর কার সম্বন্ধেই বা প্রকাশ করা যেতে পারে উপযুক্ত বয়সের পুত্র ছাড়া? একটি বিক্ষোভসূচক শব্দের সঙ্গে অনুপমা উত্তর দেয়, আর বলো কেন, সেই দিল্লি যাওয়া, বন্ধুরা যাচ্ছে, অতএব ওরও যাওয়া চাই। দিল্লি দিল্লি করে একেবারে খেপে উঠেছে। তারানাথ বিরক্তভাবে বলেন, এখনো সেই খোঁট ধরে বসে আছে? হ্যাঁ, এক কথায় বলে দিচ্ছি, যাওয়া হবে না, ব্যাস। বলে তো আমিও দিয়েছিলাম গো। অনুপমা পাখা নামিয়ে হাত উল্টে বলেন, তা শুনলে তো, সেই তক্কই তো হচ্ছিল। কেন যাব না, গেলে দোষ কি? লোকে কি যায় না? যারা যায় তারা সব মরে যাবে নাকি? তা নিষেধের একটা তো কারণ থাকা দরকার। এই সব পাকা পাকা কথা। নিষেধের কারণ থাকা দরকার? শোনো আস্পর্ধার কথা। তারানাথের অনিচ্ছেটাই তো যথেষ্ট কারণ, তাছাড়াও আবার কারণ দেখাতে হবে ছেলেকে? ক্রুদ্ধ তারানাথ বলেন, আমি ওর তাবেদার নই যে কারণ দেখাবো। এক পাল চ্যাংরা ছোড়ার সঙ্গে হইচই করতে যেতে আমি দেব না। টাকা জোগাবার বেলায় তো আমি বেটা, তবু যদি 1 পয়সা ঘরে আনবার মুরত থাকতো, চুল ছাটার পয়সাটি পর্যন্ত হাত পেতে নিতে হয় এই হাবাতে বুড়োর কাছে। তবু কি তেজ, কথাই গাওয়া হয় না ভালো করে, আমি যেন একটা কীটস্য কীট। অনুপমার কণ্ঠেও অনুরূপ সুর। শুধু তুমি কেন, কে নয়? হ্যাঁ, জগৎটাকেই যেন থোড়াই কেয়ার করে চলে ওরা। আর দরকারের সময় হাত পাতার কথা বলছো? তাহলেও তো বাঁচতাম গো। মুখ ফুটে চাইলে মানের কানা আবার কষে যাবে না?
সেই সেদে সেদে দিতে হবে, তবে নিয়ে একেবারে মাথা কিনবেন। তারানাথ গম্ভীরভাবে বলেন, বললে এক্ষুনি আবার তোমারই মানের কানা খসে যাবে। তবে ন্যায্য কথা বলবো, তোমার আশকারাতেই এমন হয়েছে। আশকারা আবার কি? অনুপমা অসন্তোষ প্রকাশ করেন। মেজাজটি তো জানো না ছেলের, একটা ন্যায় অন্যায় কথা বলার জো আছে? আছে কিনা আমি দেখতাম। তারানাথ হুমকি দিয়ে বলে ওঠেন, আমি খুবই পারতাম, শুধু পারি না তোমার ভয়ে। হঠাৎ 40-োত্তীর্ণ অনুপমার মুখে এমন একটা রহস্যময় হাসি ফুটে ওঠে, যেটা 24 বছর বয়সেই মানায়। তবে উত্তরটা বয়সের অনুপাতে দেন ভদ্রমহিলা। আহা, মরে যাই, আমার ভয়ে তো অজ্ঞান হয়ে যাচ্ছ তুমি। ভয় করতে হয় আজকালকার ছেলেদের। এই তো খোকাই তো সেদিন বলছিল, ওর কোন বন্ধুর ভাই নাকি বাপের কাছে বকুনি খেয়ে। কে কে ওখানে? তারানাথ অগ্রাহ্যভাবে বলেন, কে আবার? মেধো হয়তো। কি জানি বাপু। অনুপমা সন্দিগ্ধভাবে বলেন, মনে হলো যেন খোকা উঠে গেল সিঁড়ি দিয়ে। খোকা আবার কি? এই তো সাহেব সেজে বেরিয়ে যাওয়া হলো বাবুর। পোর্টফোলিও হাতে না ঝোলালে আর বেরোনো হয় না। হ্যাঁ, যেন এক মস্ত অফিসার। হ্যাঁ, ওই এক ফ্যাশন ছেলের, কিন্তু ঘুরে আবার আসেনি তো। কেন ঘুরে আসবে কিসের জন্যে? কি জানি, কিছু ভুলে ফেলে গেছে হয়তো। পরশুও তো অমনি কত দূর গিয়ে আবার ছুটতে ছুটতে এলো, ঘড়িটা ভুলে ফেলে রেখে গেছিল বলে। তা আসবেন বই কি, কবজিতে ঘড়ি না বেঁধে বেরোলে তো আবার মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। কই বলো দেখিনি, ছুটে গিয়ে সংসারের একটা জিনিস কিনে আন, মাথায় একেবারে আকাশ ভেঙে পড়বে লাট সাহেবের। তিক্ত বিরক্ত স্বরে কথাগুলি উচ্চারণ করে ছোট এক টুকরো পাতিলেবু গিলাসের জলে গুলতে থাকেন তারানাথ। 3 আনা জোড়া লেবু, বড় বড় দুখানা এখন আর খাওয়া যায় না। অনুগামিনী সতী অনুপমা পতি দেবতার এই ধারালো মন্তব্যটির পিঠোপিঠি বেশ ঘোরালো কিছু বলবার আগে একবার উঠে গিয়ে এদিক ওদিক ঘুরে নিঃসন্দেহ হয়ে এসে বসেন, এবং এখনকার ছেলেরা লেখাপড়া শিখেও যে কত মুখ ও বাদর তার উদাহরণ দিতে তৎপর হয়ে ওঠেন। ভাগ্নে, ভাইপো, ভাসুরপো, বোনপো, দেখছেন তো সবাইকে। অন্ধ স্নেহের বশে নিজের ছেলের বিষয়ে ছেড়ে কথা কইবেন এমন মুখ মা নন অনুপমা। 3 পাশ করে যে ছেলে নির্বিকার চিত্তে 2 বছর ধরে শুধু আড্ডা দিয়ে আর সিনেমা দেখে বেড়ায়, তার আবার পদার্থ আছে কিছু? কেন, উঠে পড়ে লেগে চেষ্টা করলে কিছু একটা জুটত না এতদিন? তবু তো বাপের একটু আসান হতো। দামি দামি আর ভালো ভালো আরো অনেক কথাই বলেন অনুপমা। ছুটির দিন খেয়ে তাড়াতাড়ি উঠবার তাড়া নেই তারানাথের। ধীরে সুস্থে খেয়ে উঠে পানের ডিবে হাতে বাইরের ঘরে চলে যান। ছুটির দুপুরে দাবার আড্ডা বসে পাড়ার হিমাংশু বাবুর সঙ্গে। আসার তার সময় হয়ে এলো। অনুপমা ঠাকুর চাকর সকলের খাওয়া দাওয়া দেখাশোনা করে খেতে বসেছেন। মেয়ে শিলা নেমে এসে ব্যস্তভাবে ঠাকুরকে বলে, উনুনে আগুন আছে তো, থাকে তো একটু চায়ের জল চড়িয়ে দাও তো চট করে। চায়ের জল বেলা 1টার সময়? অনুপমা অবাক হয়ে বলেন, এখন চা খাবি? শিলা বিরক্ত স্বরে বলে, আমি কেন, দাদার মাথা ধরেছে তাই। দাদা? খোকা বাড়ি আছে নাকি রে? বুকের রক্ত হিম হয়ে আসে অনুপমার। আছেই তো, বেরিয়ে গিয়ে ঘুরে এসে শুয়ে পড়েছে মাথা ধরেছে বলে। কই ঠাকুর দিয়েছ? শিলার চিত্তজগতে একমাত্র সম্মানিত ব্যক্তি দাদা। গোগ্রাসে কটা ভাত গিলে ছুটে উপরে গিয়ে ছেলের ঘরে ঢুকে একেবারে বিছানায় বসে পড়েন অনুপমা। শঙ্কিত স্বরে বলেন, কি হয়েছে রে খোকা? হ্যাঁ, বেরিয়ে আবার ফিরে এসে শুয়েছিস? শরীর খারাপ হয়েছে? বলা বাহুল্য, স্নেহাতুর মাতৃকণ্ঠের এই শঙ্কিত প্রশ্নের উত্তর তিনি পান না। অবস্থার নির্ণয়ের প্রথম পর্যায় হিসাবে গায়ের উত্তাপ পরীক্ষা করতে যেতেই তৎক্ষণাৎ হাতখানা সরিয়ে দিয়ে পাশ ফিরে শোয় খোকা। অনুপমা এ অপমান গায়ে না মেখে পুনঃ প্রশ্ন করেন, কখন এলি তুই? খোকা নিরুত্তর। অতএব নিঃসন্দেহ তার সম্বন্ধে মা বাপের মধ্যে যে উচ্চাঙ্গের আলোচনা চলছিল সে তার কর্ণগোচর হয়েছে।
তা হোক, অনুপমা তো হেরে ফিরে যাবেন না, তাই সক্ষোভ বেদনায় বলেন, আজই হঠাৎ শরীর খারাপ করলি, পরশু আবার তোদের বেরোবার কথা না? বেরোনো? খোকা যেভাবে ভ্রু কুচকে তাকায় তাতে আর যাই হোক খোকার তো প্রকাশ পায় না। বেরোনো মানে যাচ্ছি কোথায়? অনুপমা যেন অবোধ, অনুপমা যেন আত্মবিস্মৃত, অনুপমা যেন এখনো শৈশব কালই কাটেনি। তাই প্রায় শিশুসুলভ সরলতাতেই বলেন, কেন, তুই যে বলেছিলি মঙ্গলবারেই ওরা স্টার্ট করবে। ওরা করবে তো আমার কি, ওদের নিজের পয়সা আছে, ওরা যা খুশি তাই করতে পারে। হঠাৎ আচমকা প্রায় শিলার মতো ভঙ্গিতেই খিলখিল করে হেসে ওঠেন অনুপমা। 20 বছর আগে দুধ খেতে নারাজ ছেলেকে যে সুরে কথা বলে কায়দায় আনতেন, প্রায় তেমনি ছেলে ভোলানো সুরে বলেন, ও তাই বলো, বাবুর রাগ হয়েছে? হ্যাঁ, কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল? তখন বুঝি ওর বাক্যবানগুলি তোর কানে গেছে? ওর কথাই শুধু উল্লেখ করেন অনুপমা, স্বচ্ছন্দেই করেন। নিজের অপরাধ বোধের লেশ মাত্র ধরা পড়ে না মুখের চেহারায়। তাই তো ভাবছি কি হলো খোকার। নে নে, মন খারাপ করিস নে, টাকা তো আমি দেবো বলেছি। তুমি আর কোন আকাশ থেকে পেরে এনে দেবে শুনি? তারানাথ রায়ের টাকাই তো। শখ করে বেড়াতে যাবার রুচি আমার আর নেই মা, একটু ঘুমোতে দাও তো, বেকারের আবার শখ সাধ। অনুপমা যেন তুড়ি মেরে ওড়ান ছেলের কথা। হ্যাঁ, বড় তুই বুড়ো হয়েছিস তো, রোজগারের বয়স পার হয়ে গেছে একেবারে, তাই বেকার বলে একেবারে দেগে দে নিজেকে। ওর কথায় আবার মানুষ রাগ করে? কথার কোনো মাথা মুন্ডু আছে ওর? ওর কথা ধর্তব্য করতে হলে তো ভালো খেতে নেই, ভালো পড়তে নেই, আত্মীয় বন্ধুর বাড়ি যেতে নেই, স্বাদ আজ সব শিখে তুলে রেখে খালি টাকা আনা পয়সার হিসেব করতে হয়। উচিত তো তাই, খোকা শ্লেষের সুরে বলে, অন্তত যতদিন ওর অন্ন ধ্বংসাচ্ছি। তাই বই কি, আমি তো আজীবন ওর অন্ন ধ্বংসাচ্ছি, করছি কি তাই? ওই সামনাসামনি দুটো মন রাখা কথা কয়ে যা বুঝিয়ে সুজিয়ে একটু ঠান্ডা রাখা, বুঝলি? গোয়ার তুমি করে কাজ পণ্ড করে লাভ আছে? তোর ঠাকুরদা ছিলেন কি দুর্দান্ত রাগী, কিছুতে যদি একবার না বলেছেন তো হ্যাঁ করায় আর কার সাধ্যি। আমি শুধু একটু বুলিয়ে বালিয়ে তোষামত করে। খোকা এইবার উঠে বসে, উদ্ধতভাবে বলে, কেন করেছ? অন্যায় করেছ। খোসামত আবার কিসের জন্যে? বাবাকেও চিরকাল ভয় করে করে আর খোসামত করে করে এই অবস্থা, কিন্তু কেন? তোমার নিজের কোনো সত্তা নেই, ভালো মন্দ বিচার বিবেচনা নেই, যুক্তিতর্ক নেই? সূক্ষ্ম একটা হাস্য রেখা ফুটে ওঠে অনুপমার বাঁকা ঠোঁটের কোণে। যুক্তিতর্ক? অনুপমার ভিতরে যুক্তিতর্ক নেই? এত অজস্র আছে যে তার প্রবল স্রোত সমুদ্র স্রোতের মতো ভাসিয়ে দিতে পারে বাপ ছেলে দুজনকেই। কিন্তু ভাসিয়ে দিলে চলে কই অনুপমার? বিচার বিবেচনা সেটা যে আছে তার প্রমাণ দিতে গেলেই তো সংসার করা কবে ঘুচে যেত অনুপমার। আর সত্তা, সেই বস্তুটা তো আমসত্ত্বের মতো জলে গুলে রোদে শুকিয়ে বড়া ভাজা করা হয়েছে। খোসামদের বিরুদ্ধে এত তরপানি ছেলের, তাকেই বা এতক্ষণ কি করলেন মা হয়ে? কিন্তু এসবের কিছুটি উচ্চারণ করেন না অনুপমা। সূক্ষ্ম হাসির রেখাটা সূক্ষ্মতর হয়ে মিলিয়ে যায়। শুধু ম্লান কণ্ঠে বলেন, কেন নেই সে আর তুই কি বুঝবি খোকা? লেখাপড়া শিখে পণ্ডিত হলেই কি সব হয়? আমার মনে আর দুঃখ দিস নে বাবা, তোর সব বন্ধুরা দিব্যি বেড়াতে যাবে আর তুই পড়ে থাকবি, এ আমি সইতে পারবো না। উনি না হয় একটু রাগই করবেন, তুই কখনো কোথাও যেতে পাসনি, জগতের কিছুই তো কখনো দেখিসনি বাবা, চিরদিন বন্দি হয়েই থেকেছিস। তোর মন খুলে সব করলেও শান্তি আমার। খোকা অপ্রতিভ দৃষ্টিতে তাকিয়ে দেখে, মনে হয় যেন মায়ের দুই চোখের তারায় পুঞ্জীভূত হয়ে আছে সেই চিরদিনের ক্ষোভ, বঞ্চিত জীবনের, বন্দি জীবনের, নিরুপায় জীবনের। অতঃপর কথার মোড় ঘোরে, চা হাতে এসে শিলাও যোগ দেয়। খোকার টাকা হলে মাকে কোন কোন দেশ বেড়াতে নিয়ে যাবে তারই আলোচনা চলে।
খোকার যেটা পছন্দ অনুপমার হয়তো নয়। তার মতে কত দুঃখে বেরোনো, তা মুসৌরি কেন, বরং পুরী, ভুবনেশ্বর। শিলার আদর্শ দাদা, অতএব সে মার পছন্দকে উপহাস করে। খোকা আবার তখনই মত পাল্টায়, কেন পুরী ভুবনেশ্বরী বা কি যাতা জায়গা, ভারতের স্থাপত্য শিল্পের পৌরাণিক নমুনা, মার পছন্দকে বরং তারিফই করতে হয়। অতএব তাই তৎক্ষণাৎ শিলার কটকি শাড়ি কেনা হয়, ক্ষেত্তরের কাঁসার বাসন। আবার পরবর্তী ট্রিপটা সম্বন্ধে গবেষণা চলে। 1:30টার বেলা গড়িয়ে 4:30 ঠেকে। হঠাৎ যেন দরজার কাছে বোমা ফাটে। বলি, আজ কি আর চাটা হবে না? শিহরিত অনুপমা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 4:40। সর্বনাশ! ঠিক 4টে বেলা হচ্ছে তারানাথের টি টাইম। সময় উত্তীর্ণ হয়ে গেলেই যে তারানাথের হার্টের ট্রাবেল বাড়ে। আচমকাই প্রশ্ন বোমাঘাতে নিজের হার্টের অবস্থা যাই হোক, মুখের চেহারাটা ঠিকই রাখেন অনুপমা। সহজ আফসোসের সুরে বলেন, ও মা, এত বেলা হয়ে গেছে, দেখো কাণ্ড। ও শিলা, তুইও তো আচ্ছা মেয়ে, আর মেধোটারই বা কি আক্কেল, বেহুশ হয়ে ঘুমোচ্ছে হয়তো। স্বরমাধুর্যে যতটা তিক্ততা ঢালা সম্ভব তা ঢেলে তারানাথ মন্তব্য করেন, সত্যি মাইনে করা চাকর বাকরের আক্কেলটাই বেশি হওয়া উচিত বটে। স্বামীর কথার উত্তরে জিভের আগায় কোন কথাটা আসছিল না অনুপমার? বিনি মাইনের চাকরানির উচিত বোধের প্রশ্ন? কি জানি, আসে না তো, কাজেই বোঝা যায় না। শুধু স্বাভাবিক খেদের সুরই ধরিত হয় তার কণ্ঠে। এই দেখো না, ছেলেটার আবার শরীর খারাপ বলে এসে শুয়েছে, কে জানে জর্জারি হবে কিনা, যে দিনকাল। পরবর্তী সিন দিনে নয়, রাত্রে। এই ঘরে নয়, ও ঘরে। ঘরের দরজার খিল লাগানোর পর টাইকো সোডা ট্যাবলেট 2টো আর জলের গ্লাসটা কর্তার হাতে তুলে দিয়ে পানের ডিবেটি নিয়ে বিছানার উপর গুছিয়ে বসেন অনুপমা। পান মজাবার বহুবিধ উপকরণপূর্ণ কৌটোটি খুলে এক টিপ মুখে ফেলে বলেন, বুকের কষ্টটা বেশি হচ্ছে না তো তোমার? তোমার তো আবার সময়ের একটু এদিক ওদিক হলেই। কি তাকানো নেই কেন? রাগ হয়েছে বুঝি? না, তোমাকে নিয়ে আর পারা গেল না। ছেলে মানুষের মতো মান অভিমানটা ঠিক আছে এখনো, হ্যাঁ? আর ছেলেটাও হয়েছে তেমনি, বাপের আর কোনো গুণ পান আর না পান, রাগ গুণটা পেয়েছেন একেবারে 16 আনা। ওই যে তখন তোমায় বললাম খোকার শরীর খারাপ হয়েছে, শরীর নয় মোটেই, মেজাজ। ওই যে বন্ধুদের সব গোছগাছ হয়ে যাচ্ছে, তাই তার মেজাজ খাপ্পা। রেগে মেগে আমি হুকুম দিয়েছি যেতে, শেষটায় মন জ্বরে থেকে সত্যি সত্যি রোগ করবে। সুধীর, শ্যামল সবাই যাচ্ছে যখন, যাককে একবার দিল্লি গিয়ে কি চারখানা হাত বেরোয় দেখি। হ্যাঁ, চাকরি যদি একটা জোগাড় করে আসতে পারে তবে বলি আমি বুদ্ধি। শ্যামলের মামা যেন খুব বড় চাকরি ওখানকার। আচ্ছা হ্যাঁ গো, তোমাদের সুবোধবাবু না দিল্লিতে বদলি হয়েছেন আজকাল? হয়েছে তার কি, হ্যাঁ? তারানাথ বিদ্রুপ হাস্যে বলেন, তোমার ছেলে গিয়ে দাঁড়ালেই একটা চেয়ার এগিয়ে দেবে। যাও। হেসে ফেলেন অনুপমা। হাসিটা 10-20 বছর আগেকার টাইপের। হেসে বালিশের ওপর একেবারে গড়িয়ে পড়ে বলেন, তোমার সবেতেই ঠাট্টা, সরো দেখিন একটু ভালো করে শুই। ওই যা মশারিটা টাঙাবো ভাবলাম যে, রোসো টাঙিয়ে দিই। আর থাক। অনুপমার সদ্য বালিশে ফেলা মাথাটার উপর হাতের একটু চাপ দিয়ে তারানাথ বলে ওঠেন, হয়েছে, খুব হয়েছে, আর উঠতে হবে না। আজ হঠাৎ এত কর্তব্যজ্ঞানের উদয় কেন, হ্যাঁ? না না, তোমার শরীরটা আজ ভালো নেই বলে ব্যস্তভাবে উঠে বসেন অনুপমা। ততক্ষণে অবশ্য তারানাথ উঠে দাঁড়িয়েছেন। গোফের ফাঁকে মুচকে একটু হেসে বলেন, আচ্ছা আজ আবার খুব প্রতিভক্তি হয়েছে, হ্যাঁ? এই 27 বছরের মধ্যে কদিন মশারি টাঙিয়েছ, হ্যাঁ? অম্বলের রোগী তারানাথের সহজে ঘুম আসে না। সুদীর্ঘ দিনের কর্মক্লান্ত আর অভিনয় শ্রান্ত অনুপমা
ঘুমিয়ে পড়েন মুহূর্তেই। হয়তো অভিনয়টা নিখুঁত উতরেছে বলেই তার এত স্বস্তি। অভিনয় তা ছাড়া আর কি, সুন্দর নিখুঁত অভিনয়, এতটা নিখুঁত অভিনয় যে বলে বোঝানো অসম্ভব। বোঝা অসম্ভব কোনটা সত্য আর কোনটা কৃত্রিম। কিন্তু একা অনুপমাই বা কেন? নারী মাত্রেই কি অভিনেত্রী নয়? অভিনয় ক্ষমতা তো তার জীবনের মূলধন। জন্মগত সেই মূলধনটুকু সম্বল করেই তো তার যত কিছু কাজ কারবার। সে মূলধন যার যত বেশি, তারই তো সংসারে তত বেশি প্রতিষ্ঠা, প্রতিপত্তি, সুনাম, সুখ্যাতি। নদীর মতো আপন বেগে প্রবাহিত হতে চাইলে তার চলবে কেন? একদিক ভরাট করে তুলতে অপর দিক ভাঙন ধরাবার মতো বোকামি তার নেই। দুই কুল সযত্নে রক্ষা করে চলতে হয় তাকে। রক্ষা করতে হয় সংসার, রক্ষা করতে হয় দাঁড়াবার ঠাঁই। অনাদরকে তার বড় ভয় অবহেলাকে। নাকি এ তথ্যের সবটাই ভুল, কোনোটাই তার অভিনয় নয়? চিরন্তনী নারী প্রকৃতির মধ্যে পাশাপাশি বাস করছে সম্পূর্ণ আলাদা দুটি সত্তা, জননী আর প্রিয়া। নিজের ক্ষেত্রে সে স্বয়ং সম্পূর্ণ। মমতাময়ী নারী তার এই ভিন্ন দুটি সত্তার বিশাল পক্ষপুটের আড়ালে সযত্নে আশ্রয় দিয়ে রেখেছে চির শিশু অবোধ পুরুষ জাতিকে। ছলনাটা তার ছলনা নয়, করুণা। এই করুণার আওতা ছাড়িয়ে ছলনা লেশহীন উন্মুক্ত পৃথিবীতে বেপরোয়া শিশু ভোলানাথের দলকে যদি মুখোমুখি দাঁড়াতে হতো, কদিন লাগতো পৃথিবীটা ধ্বংস হতে? আজকের গল্প পাঠ তাহলে এখানেই শেষ করছি। আপনারা এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয়া সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা গল্প অভিনেত্রী। গল্প পাঠ করলাম আমি রাকা। আজকের এই গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।